আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। মধ্যরাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত, উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্য। চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের পথে প্রধান উপদেষ্টা, বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে 7 সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগে খালাস, মুক্তি পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় বিএনপির হতাশা প্রকাশ, একটি মহল বিলম্বিত করার পায়তারা করছে অভিযোগ। এবং বিশ্ব ভোঁদড় দিবস আজ। বিলুপ্তপ্রায় প্রাণী দিয়ে মাছ ধরার প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে নড়াইলের গোয়ালবাড়ি গ্রামের কয়েক পরিবার। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.2। ভারতের স্থানীয় সময় মঙ্গলবার রাত 1:54 এবং বাংলাদেশ সময় রাত 2:24 এ ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের মৈরাং শহরের কাছে ভূপৃষ্ঠের 46.6 কিলোমিটার গভীরে, যা ঢাকা থেকে প্রায় 354 কিলোমিটার দূরে। ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ ও ভারতের পাশাপাশি মিয়ানমারেও এ কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 2:15 কিছু আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী উড়োজাহাজ যাত্রা করে। জাপানের স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টার পৌঁছানোর কথা রয়েছে। সফরে তিনি 30তম নিক্কেই ফোরামে যোগ দেবেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার জাপান সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা টোকিও ত্যাগ করবেন এবং সিঙ্গাপুর হয়ে রাতেই তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের আগের রায় বাতিল করে দিয়েছেন আদালত। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কোনো আসামিকে প্রথমবারের মতো খালাস দেওয়া হলো। মঙ্গলবার রাতেই রায়ের অনুলিপি যাচাই বাছাই শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পিজি হাসপাতালে পাঠানো হয়েছে। জামায়াতে ইসলামী জানিয়েছে, সকাল 9:30টার দিকে পিজি হাসপাতালে প্রিজন সেল থেকে এটিএম আজহারকে মুক্তি দেওয়া হবে। রিপোর্ট করছেন মাজহারুল হক মান্না। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে 27 মে রায় ঘোষণার দিন ঠিক করেন আপিল বিভাগ। রায় ঘোষণার সময় আদালত কক্ষে জামায়াতপন্থী অনেক আইনজীবী উপস্থিত ছিলেন। এর আগে আপিল শুনানিতে আজহারুল ইসলামের আইনজীবীরা আদালতকে বলেন, অযৌক্তিক সাক্ষ্য প্রমাণ, সাক্ষীর সাক্ষ্যতে গরমিল, আইন না মেনে বিচার করা এবং ষড়যন্ত্রের মাধ্যমে আজহারুল ইসলামকে সাজা দেওয়া হয়েছিল। সকাল 9:50 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ প্রথমে পর্যবেক্ষণ দেন এবং আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই
জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। পরে ওই আপিলের উপর সিদ্ধান্ত জানান সর্বোচ্চ আদালত। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। রায় নিয়ে প্রতিক্রিয়া জানায় আসামিপক্ষ ও প্রসিকিউশন। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। আজহার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। মানবতাবিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল রাখেন আপিল বিভাগ। গত 26 ফেব্রুয়ারি ওই রায়ের বিরুদ্ধে আবারও আপিলের অনুমতি দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় হতাশ বিএনপি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করা কঠিন হয়ে পড়বে বিএনপির জন্য। বিএনপির আশা অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। আরো জানাচ্ছেন মইনুল হাসান। গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, রোডম্যাপ ঘোষণা সহ নানা বিষয়ে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনও চায় না। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরে 2025-এর মধ্যেই একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। তিনি জানান, একটি মহল সংস্কার ও বিচার ইস্যুতে নির্বাচন বিলম্ব করতে চায়। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল রাজনৈতিক, সামাজিক সকল শ্রেণী পেশার শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি না করে যাতে ঐক্যকে আরও শক্তিশালী করা যায়, সেজন্য সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি। সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে দায়িত্ব দেওয়ার কথাও জানান স্থায়ী কমিটির সদস্যরা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। নির্বাচিত সরকারের কাছে সংস্কারের দায়ভার দিলে সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় প্রেস ক্লাবে মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। আক্তার হোসেন বলেন, বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান ও সংস্কার বাস্তবায়ন করেই নির্বাচনের পথে যেতে হবে। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলার এখতিয়ার বাংলাদেশ সেনাবাহিনীর নেই। তাফহিমুল ইসলামের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির উদ্যোগে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা। আলোচনা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় রাজনৈতিক দলের নেতারা সংস্কারের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। সংস্কার, বিচার, নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়েই হচ্ছে 1400 শহীদের রক্তের হিস্সা আদায় করা সম্ভব। তাকে আমরা এনেছি, আমরা ওখানে বসিয়েছি তাকে। এই লোকটার মাথায় একটা দেশের উন্নয়ন করার জন্য কত দেশে সে যে উন্নয়নের ফর্মুলা দিয়েছে, আমরা তাকে কাজ করতে দিতে চাই না। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা ছাড়াও সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে কথা বলেন বক্তারা। বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সংস্কার ছাড়া এবং বিচার ছাড়া কোনো নির্বাচন নয়, কারণ তাছাড়া যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন আমরা পূর্ব অবস্থায় ফিরে যাব।
সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর অর্থ নেই মন্তব্য করে এনসিপির সদস্য সচিব বলেন, মৌলিক সংস্কারের ক্ষেত্রে সব রাজনৈতিক দলকে এক হতে হবে। অনেকে বলেছেন নির্বাচিত সরকার এসে তারপরে সংস্কারকে সম্পূর্ণ করা হবে। আমরা মনে করি এই কথার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের উপরেই সংস্কারের দায়িত্বভার অর্পণ করার মধ্য দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা মানসিকতা রয়েছে। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা বজায় রেখে নির্বাচনে গেলে অতীতের চেয়ে বড় স্বৈরাচার দেশে আবির্ভূত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শরিয়া ভিত্তিক সেবা দিচ্ছে এমন কয়েকটা দুর্বল ব্যাংক অধিগ্রহণ করবে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এ তথ্য দিয়েছেন। তবে গ্রাহকদের আমানত সুরক্ষিত থাকবে, বরং সরকার মালিকানায় গেলে ব্যাংকগুলো মূলধন পাবে, ফলে ব্যাংকের স্বাস্থ্য ভালো হবে। পরে দেশি বিদেশি ভালো উদ্যোক্তাদের মালিকানায় দেওয়া হবে ওইসব ব্যাংকগুলোকে। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন রিজি নওয়াজ। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ এর বার্ষিক প্রতিবেদন সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন। শুরুতে সংস্থাটির প্রধান এএফএম শাহিনুল ইসলাম বিএফআইইউ এর কার্যক্রম তুলে ধরেন। প্রশ্নোত্তরে গভর্নর জানান, ব্যাংক একীভূতকরণ নিয়ে শিগগিরই উদ্যোগ দেখা যাবে। ব্যাংকগুলোকে গভর্নমেন্ট ব্যাংকে রূপান্তর করা হবে, একেবারে সরকার এটাকে নিয়ে নেবে, অধিগ্রহণ করে নেবে। তো অধিগ্রহণ করলে তো আর কারো ডিপোজিটরের কোনো চিন্তার কোনো কারণ থাকার কথা নয় এবং উচিতও নয়। তা আমরা বলবো ডিপোজিটরদের উদ্দেশ্যে আপনাদের থ্রুতে যে কোনো চিন্তার কিছু না, আপনারা যেখানে আছেন সেখানেই থাকেন, আপনাদের স্বার্থ তো আমরাই দেখব, সরকারই দেখবে, সরকারই তো নিয়ে নেবে। যে ব্যাংকই নিক না কেন সঙ্গত কারণে নেবে, অসঙ্গত কোনো কারণে নেবে না, আইনের ভিত্তিতে নেবে। পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে 9 মাসের সাফল্য কি, প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের। টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে 3, 4, 5 বছর লাগবে। এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। কাজেই কোনো এক্সপেকটেশন যে টাকা কেন আসছে না, এটা ভুল এবং এটা আমি বলবো যে বিবেচনাপ্রসূত নয়। তো এই কনটেক্সটে আমাদের যেটা হচ্ছে যে আমি কি বলেছিলাম, লন্ডন থেকে ফিরে আসার পরে আমি বলেছিলাম যে 6 মাসের মধ্যে আমরা কিছু অ্যাসেট ফ্রিজ দেখতে চাই। আমরা কিছু তো পেয়েছি, 2 মাসের মধ্যে পেয়েছি। বিএফআইইউ এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে 17,345টি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। রিজবিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আজ বিশ্ব ভোঁদড় দিবস। ভোঁদড় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদের আবাসস্থল রক্ষা এবং বিশ্বব্যাপী ভোঁদড় সংরক্ষণ প্রচেষ্টাকে সমর্থন করতে ইন্টারন্যাশনাল ওয়াটার সার্ভাইভাল ফান্ড 2016 সাল থেকে প্রতি বছর মে মাসের শেষ বুধবার এই দিবসটি পালন করে আসছে। ভোঁদড় বিলুপ্তির পথে, হারিয়ে যাচ্ছে মাছ ধরার প্রাচীন সেই ঐতিহ্য। তবে নড়াইলের গোয়ালবাড়ি গ্রামের কয়েকটি পরিবার এখনও ধরে রেখেছেন ভোঁদড় দিয়ে মাছ ধরার প্রাচীন সেই ঐতিহ্য। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। সারা রাত ভোঁদড় দিয়ে মাছ ধরে ভোরে নৌকা ভেড়ালেন নড়াইল জেলার গোয়ালবাড়ি গ্রামের মালোপাড়ার ভবেন বিশ্বাস। কখন গেছিলেন মাছ ধরতে? রাত 7টার সময়। ঘরে 5টা বাঘ হয়, বোটের একটা, 4 জনের 4 বাঘ। 2000 টাকা যদি হয় 400 টাকা বাঘে পড়ে। তাহলে ভোঁদড়ের তো খরচ আছে। ভোঁদড়কে 200 টাকার মাছ কিনে খাওয়াতে হবে। তাহলে থাকে কত? থাকলো 200 টাকা। জলবায়ু পরিবর্তনের কারণে নদীর বেহাল দশা, চায়না জালে মাছ ধরা, নদীতে ঘের কেটে মাছের প্রাকৃতিক আবাসস্থল নষ্ট করা সহ নানা কারণে মাছ ধরার মৌসুমেও আর নদীতে মাছ পাওয়া যায় না। ফলে অনেকে পেশার পরিবর্তন করছেন। মাগুরা বাঁধ দেওয়ার পরের থেকে এই নদী এই অবস্থা হয়ে গেছে, নোনা পানি ডুবে গেছে। মাছ তো কম, আচ্ছা, জনের দাম হয় না। 40-45টি পরিবার ছিল। পরিবার এই ভোঁদড় দিয়ে মাছ ধরা, পেটের খোরাক হয় না। কমতে কমতে এখন 3টে আছে। পেট চলে না, পেট চালানো চালায় দেখা যায় কেউ ভ্যান চালায়, কেউ রাজমিস্ত্রি জুগালি দেয়। ঐতিহ্যটি টিকিয়ে রাখতে হলে দরকার সরকারি এবং বেসরকারি সহযোগিতায় অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা। একই সঙ্গে নদী এবং পরিবেশকে দূষণমুক্ত রেখে ভোঁদড়ের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করাও জরুরি। নৌকা আছে 6টা, বুঝছেন, তার 4টে কাজ করে আর 2টো ঘাটে বাঁধা থাকে। বিক্রি করলে পারে? বিক্রি স্যার কেউ কিনতে চায় না এগুলো এখন। কেন না, ওই নদীতে মাছ নেই বলে এই জন্য কেউ কেনে। ভোঁদড় দিয়ে মাছ ধরা এই অঞ্চলের হাজার বছরের ঐতিহ্য। কালে কালে এই ঐতিহ্য বিলীন হয়ে যাচ্ছে, কারণ এই পেশাতে কেউ থাকছে না, এর থেকে প্রাপ্তি তেমন নেই। ঘাটে 2টো নৌকো বাঁধা আছে। এই অঞ্চলে 6টি পরিবার ভোঁদড় দিয়ে মাছ ধরত, কিন্তু এখন 4টি পরিবার আছে। বাকি 2টি নৌকো দিনের পর দিন ঘাটে বাঁধা আছে।
কিন্তু এই পেশায় কেউ নাই বিধায় নৌকোর মালিক যে জেলে, সে ওটি বিক্রি করতে পারছে না। এখন ভোঁদড় দিয়ে মাছ ধরানো শুধুই মাত্র কবিতায় রয়ে গেছে, অথচ এটি হতে পারত বিশ্ব ঐতিহ্যের একটি। নড়াইলের জেলেপল্লী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 5ই জুন পালিত হবে পবিত্র হজ, পরদিন উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। গতকাল সৌদির সর্বোচ্চ শূরা কাউন্সিল চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ থেকে 70,000-এর অধিক হজযাত্রী ইতিমধ্যেই মক্কায় পৌঁছেছেন। মক্কা থেকে রিপোর্ট করছেন এমআই আলাউদ্দিন। আকবরী হজ হবে এমন আলোচনা থাকলেও জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় জল্পনার অবসান ঘটিয়ে 5ই জুন পবিত্র হজ এবং 6 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে দেশটিতে। বাংলাদেশ ও সৌদি সরকারের সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্টির কথা জানিয়েছেন আগত হজযাত্রীরা। আর মিনার প্রস্তুতি মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর আছে এবং আরাফাতের প্রস্তুতি যথেষ্ট সুন্দর আছে। তদারকি সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছে, বিশেষ করে মক্কা হজ মিশনে। হজযাত্রীদের জন্য মিনা যাত্রার প্রস্তুতি সম্পন্ন করেছেন হজের সাথে সংশ্লিষ্ট মুআল্লিমগণ। সৌদি সরকারের পক্ষ থেকে আমরা হাজিদের সব ধরনের সেবা দিব। তাবু ময়দানে এসি, অন্যান্য যা আছে সব কিছুর জন্য আমরা প্রস্তুত আছি এবং হাজিদের সার্বক্ষণ আমরা তাদের সেবা দিয়ে যাব। বিভিন্ন অনিয়মের কারণে 20টি ট্রাভেল এজেন্সিকে সতর্ক করেছে সৌদি ও বাংলাদেশ সরকার। তবে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রীদের সার্বিক কল্যাণে একসাথে কাজ করছে মক্কা বাংলাদেশ হজ মিশন এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব। সৌদি সরকারের অনেক বিভিন্ন নতুন নীতিমালা হওয়া সত্ত্বেও বাংলাদেশ অন্যান্য দেশের থেকে বাংলাদেশ হজ ব্যবস্থাপনা প্রধান উপদেষ্টা তত্ত্বাবধানে ধর্ম মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা, পাশাপাশি হাবের আমাদের এই নতুন কমিটি আসছেন, যৌথভাবে এবারের হজ ব্যবস্থাপনা বিগত দিনের থেকে অনেক সুন্দর হজ ব্যবস্থাপনা হয়েছে। একসময় এই আরাফা ময়দানের খোলা আকাশের নিচে হাজিরা অবস্থান করলেও এখন লেগেছে আধুনিকতার ছোঁয়া। হাজিদের জন্য বানানো হয়েছে অসংখ্য তাঁবু। সৌদি আরবের আরাফা ময়দান থেকে এমআই আলাউদ্দিন, চ্যানেল আই। এবার যা রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। রংপুরের প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্দেশিত পদ্ধতিতে নিরাপদ খাদ্য স্বাস্থ্যসম্মত উপায়ে 3.5 লাখেরও বেশি কোরবানির পশু প্রস্তুত করেছেন খামারিরা। এবছর জেলার চাহিদা মিটিয়ে এসব খামারের প্রস্তুত করা প্রায় 1.5 লাখ কোরবানির পশু উদ্ধৃত থাকবে বলে আশা করা হচ্ছে। এসব পশু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রিতে খামারিদের সহযোগিতা করার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। সহায় সম্বল হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন ভাঙন কবলিত পরিবারগুলো। সব হারানোর আতঙ্কে দিশেহারা নদী তীরবর্তী বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসেই সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ড। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মধ্যরাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত। উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্য। চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের পথে প্রধান উপদেষ্টা। বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে 7 সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগে খালাস, মুক্তি পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় বিএনপির হতাশা প্রকাশ। একটি মহল বিলম্বিত করায় পায়তারা করছে অভিযোগ। এবং বিশ্ব ভোঁদড় দিবস আজ। বিলুপ্তপ্রায় প্রাণী দিয়ে মাছ ধরার প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে নড়াইলের গোয়ালবাড়ি গ্রামের কয়েক পরিবার।
প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।